আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্পর আজকের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন সপ্তাহে ২ দিন রবিবার এবং বৃহস্পতিবার রাত ৯:৩০টায় আমরা আসি আপনাদের কিছু কথা বলার জন্য। যে কথাগুলোর মধ্যে কিছু ভাবনা থাকে, কিছু নতুন চিন্তা থাকে, কিছু অনুপ্রেরণা থাকে এবং কিছু বক্তব্য থাকে যেটা আমাদের যে অডিয়েন্স সারা বাংলাদেশের ৬৪ জেলা এবং বিশ্বের যে ৫০টি দেশ এবং আমার যারা বন্ধু-বান্ধব হয়তোবা তাদেরও কারো, কারো কাজে লাগতে পারে। সো আজকে যেই মানুষটাকে আমরা নিয়ে এসেছি তার সম্পর্কে আমি আপনাদেরকে বলব। আমি ভেরি এক্সাইটেড কারণ এর কারণগুলো আমি একটু পরে বলছি। আমি শুরুতে আপনাদেরকে একটু বলব আপনারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটা কে কোন জেলা থেকে বাংলাদেশের এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা একটু কমেন্টে লিখবেন। আজকে যে মানুষটার গল্প আমরা আপনাদের শোনাবো, আপনারা জানেন আমরা এখানে মূলত কিছু মানুষদের নিয়ে আসি যাদের এক দারুণ কিছু গল্প আছে এবং সেই গল্পগুলো আমরা শেয়ার করি, যার কারণে আমাদের অনুষ্ঠানটার নাম নিজের বলার মতো গল্প। আজকে যে মানুষটাকে আমরা আপনাদের সামনে হাজির করেছি তিনি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভীষণ সুদর্শন একজন মানুষ এবং শুধু উপর থেকে সুদর্শন না, আমি ওনাকে আসলে ব্যক্তিগতভাবে বেশ কিছুদিন ধরে স্টাডি করছি। আমার ওনার লাইফস্টাইল আমি দেখার চেষ্টা করছি। আমার কাছে যেটা মনে হয়েছে ওনার জীবনে যতটা না সাকসেস তার চাইতে উনি অনেক বেশি ভালো মানুষ এবং বিনয়ী মানুষ। এই জায়গাটা আমাকে ভীষণভাবে টাচ করেছে। উনি বাংলাদেশের একমাত্র একমাত্র এত বড় একটা জায়গায় গিয়েছেন, গুগলের ডিরেক্টর, গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। আপনারা বাংলাদেশে যারা টেক ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা সবাই তাকে চিনেন, তাকে ভালোবাসেন। কিন্তু এই মানুষটার আমাকে যেটা সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে, আমি আবারও বলছি, অসাধারণ একটা সোল এবং অসাধারণ একজন ভালো মানুষ। এবং আপনারা জানেন যে আমরা ভালো মানুষদের কতটা কদর করি। সো আমি আজকে এই আমাদের নিজের বলার মতো গল্প অনুষ্ঠানে এবং আরেকটা দারুণ মিল হচ্ছে, আমার নিকনেম হচ্ছে জাহিদ এবং আমাদের জাহিদ সবুর ভাইয়ের নাম হচ্ছে জাহিদ। সো এখানে একটা দারুণ কানেক্টিভিটি পাওয়া গেল। জাহিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের নিজের বলার মতো গল্পের স্পেশাল পর্বে। আপনি কেমন আছেন? আমি জানি বাইকিং করে এসছেন মাত্র। সো ইউ আর এ লিটল বিট এক্সস্টেড, বাট ওভারঅল আপনি কেমন আছেন সেটা একটু বলবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত এত কাইন্ড একটা ইন্ট্রোডাকশনের জন্য। আম, আম, কি বলবো, আমি সবসময় নিজেকে খুবই ক্ষুদ্র একজন মানুষ মনে করি। আসলে সেটা খুব মজার একটা জিনিস যে আপনি যখন নিজেকে ক্ষুদ্র ভাববেন তখন আপনি যত ছোট কাজই করতে পারবেন আপনার কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনি যদি প্রথমেই ধরে নেন যে আপনি একটা বিশাল কিছু, তখন কিন্তু কোনো কিছুতেই তৃপ্তি খুঁজে পাওয়া যায় না, মনে হয় যে এত ছোট একটা কাজ। এই যেমন আজকে বাইকিং করে আসলাম, আপনাকে একটু আগে বলছিলাম যে বের হয়েছিলাম, তারপরে কিছুটা পথ হারিয়ে ফেলি, শেষ পর্যন্ত প্রায় 28.5 কিলোমিটার বাইকিং করে ফেলি। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগলো, খুব অনেক তৃপ্তি পেলাম। আর যদি ভাবতাম যে আমি খুব বিশাল একটা কিছু, তখন তো বাইকিং করলাম, এত ছোট একটা কাজ, তো সেই মজাটা আর খুঁজে পাওয়া যায় না জীবনে। তো এই জন্য সবসময় আমি নিজেকে খুব গ্রাউন্ডেড রাখতে পছন্দ করি, যে আমি খুবই সাধারণ একজন মানুষ। সেই সাধারণ জায়গা থেকে যদি সাধারণের বাইরে কিছু একটা করতে পারি তাহলে হয়তো সেটাতে আরও অনেক বেশি আনন্দ খুঁজে পাওয়া যায়। তো নামের ব্যাপারে আসলে এই মিলটা খুঁজে পেয়ে খুব ভালো লাগলো। আপনার নাম, তো আপনাকে কি বলে ডাকবো? জাহিদ ভাই, ইকবাল ভাই, বাহার ভাই, আপনি কোনটা পছন্দ করেন? ইকবাল, জাহিদ, আপনি আপনি জাহিদে রাখেন। আই প্রেফার জাহিদ ডাকি। আসলে আমার পরিচিতদের মধ্যে সেরকম এই মুহূর্তে কেউ মাথায় আসছে না যার নাম জাহিদ, যদিও জাহিদ নামটা বাংলাদেশে মোটামুটি কমন, কিন্তু কোনো একভাবে হয়তো আমার সাথে সেরকম কারো পরিচয় নেই এই একই নামের। তো যাই হোক, জি, আপনি যেটা বলছিলেন কেমন আছি, তো না, আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট সন্তুষ্ট যেভাবেই আছি আমি। কারণ আমরা সবাই জানি যে এই মুহূর্তে পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থায় যতটুকু ভালো আছি সেটা আসলে অনেক অনেক বড় একটা পাওয়া। তো সেটা নিয়ে আমি খুবই খুবই সন্তুষ্ট, এবং এই যে যেটা বললাম, ছোট ছোট জিনিসে জীবনে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং সেটা আমাকে অনেক আনন্দ দেয়। তো সেটা নিয়ে আমি খুশি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি জাহিদ ভাইয়া। এবং আমি আপনাকে একটু ছোট করে বলতে চাই, আমাদের কাজকর্ম সম্পর্কে একটু ধারণা দিতে চাই। এই নিজের বলার মতো গল্প এই প্ল্যাটফর্মটা সম্পর্কে। তারপরে আমরা আপনার গল্প শুনবো, যেটার জন্য আমার মনে হয় লাখো দর্শক অপেক্ষা করছেন। সেটা হচ্ছে যে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে একেবারে ক্লাস 8 থেকে আমি ভলেন্টিয়ারিং করি। করতে, করতে একটা পর্যায়ে এসে আজ থেকে ৬-৭ বছরের আগে এসে আমার মাথার মধ্যে একটা কাজ করে যে আমি দেশের জন্য একটা কাজ করতে চাই এবং দেশের মানুষ তরুণদের জন্য বিশেষ করে। সেইটা ভাবতে ভাবতে আমি এই বাংলাদেশে, আপনি যেহেতু জানেন, আপনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন, আমরা সেই গল্প শুনবো।
বিশাল বেকার সমস্যা, বিশেষ করে শিক্ষিত বেকার। তো আমি সেজন্য ভাবলাম যে তাদেরকে চাকরি না খুঁজে কিভাবে নিজের চাকরিটা নিজে জোগাড় করা যায়, অন্তত একজন উদ্যোক্তা হওয়া যায়, সেই স্কিলসগুলো কিভাবে শেখানো যায়। এবং আমি যেহেতু নিজে একজন উদ্যোক্তা, আমার ৩টা প্রতিষ্ঠান আছে, যেটার মধ্যে একটার বয়স প্রায় ১৭ বছর, এবং এই উদ্যোক্তা হতে গিয়ে আমার জীবনে অনেক রকমের উত্থান পতন আছে এবং অনেক কষ্ট, অনেক স্ট্রাগল আছে। সেইগুলো নিয়ে আমি চিন্তা করলাম তাদেরকে আমি এটা শেখাবো। এবং যেই চিন্তা সেই কাজ, এটা ১ দিন ২ দিন নয়। আপনি খুব ভালো করে জানেন যে ৩০ দিন নামাজ পড়লে কেউ আর নামাজ ছাড়তে পারে না। সেরকম করে আমি ভাবলাম যে ১ দিন ২ দিন ৩ দিনের কোনো কোর্স আমরা করাবো না। এটা হবে ৯০ দিন। এবং ইউনিকনেস যেটা, জাহিদ ভাই আপনি শুনলে খুশি হবেন, ৯০ দিন কিন্তু টানা। এখানে কিন্তু কোনো ব্রেক নাই। শুক্র, শনি, রবি, সরকারি ছুটি, ঈদের দিন, ইভেন এই যে আমাদের কোরবানির ঈদ আসছে, সেদিনও কিন্তু আমরা ক্লাস করব। সো আমি এটা করেছি একটা ইউনিকনেস তৈরি করার জন্য। সবাই তো অনেক কাজ অনেকভাবে করে। আমি ভাবলাম একটা ইউনিকনেস তৈরি করি। এবং আমি আমার শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছি যে তোমাদের শিক্ষক কতটা সিরিয়াস দেখো। সো তোমরা তোমাদের জীবন নিয়ে কতটা ভাবতে হবে। আমরা শুধু উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না ভাইয়া, আমরা শেখাচ্ছি সবার আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। কারণ তুমি উদ্যোক্তা হলা, মানুষকে ঠকালা, মানুষকে খারাপ পণ্য দিলা, বা উদ্যোক্তা হলা না, তুমি চাকরি করা, জীবনে ভালো মানুষ হওয়ার তো কোনো বিকল্প নাই, যেটা আজকে আপনার থেকেও আমরা আরো অনেক বেশি শুনবো। তারপরে আমরা তাদেরকে ১০টা স্কিলস শেখাচ্ছি, যেটা এখনকার সময়ে, বর্তমান সময়ে যেটা না হলে চাকরি এবং ব্যবসা কোনোটাই করা সম্ভব না। একেবারে বেসিক আইটি থেকে শুরু করে অ্যাকাউন্টিং থেকে ইংলিশ, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই সবগুলো স্কিলস আমরা তাদেরকে শেখাচ্ছি। এবং শুধু আমি শেখাচ্ছি না, এখানে আরও ২০০ জন মানুষ এসে তাদেরকে ক্লাস নিয়েছেন গত ২.৫ বছরে। সো আমি প্রতিদিন করি, এটা হচ্ছে পার্থক্য। আমি প্রতিদিন করি, তারা মাঝে মাঝে আসেন। এবং এটা আমার একটা সোশ্যাল ওয়ার্ক। এবং এই পুরো কাজটা এবং ভলেন্টিয়ারিং, আমি যেটা বলেছি যে তুমি শুধু বড় হলা, দেশের কোনো খোঁজ খবর নিলা না, তোমার প্রতিবেশীর কোনো খোঁজ নিলা না, তুমি মানুষের পাশে দাঁড়ালা না, সেটা চলবে না। সো আমরা বাংলাদেশে গত ২.৫ বছরে যত ধরনের এই যে করোনা সহ দুর্যোগ ছিল, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো। সো এই ৩টা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করি। আপনি শুনলে খুশি হবেন। ২.৫ বছর আগে মাত্র। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমি ঢাকা নিয়ে ভাবি নাই। আমি একেবারে প্রত্যন্ত গ্রামে চলে যেতে চেয়েছি, যার শুধুমাত্র মোবাইল ফোন এবং ইন্টারনেট আছে বা কম্পিউটার আছে, সে আমার সঙ্গে কানেক্টেড হতে পারছে, আমার ক্লাস করতে পারছে। একদম স্ট্রাকচার্ড কন্টেন্ট বেস ৩৫০টা কন্টেন্ট আমরা ৯০ দিনে দেই, যেটার উপরে আমি একটা বই লিখেছি এবং ওই বইটাই এখানে পড়ানো হয়। মানে এটা একদম মানে গতানুগতিক কোনো কিছু আমি করি নাই আর কি। রিসার্চ করতে করতে এই জায়গায় আমরা ৬৪ জেলা থেকে মাত্র ১৬৪ জনকে নিয়ে আমরা এই কর্মশালা শুরু করি। আপনি শুনলে খুশি হবেন, গত ২.৫ বছরে আমরা ১০টা ব্যাচ করেছি ৯০ দিন করে। এখন ১১তম ব্যাচ চলছে। বর্তমানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাংলাদেশের ৬৪ জেলা সহ বিশ্বের আরো ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশি সহ ৪ লক্ষ। ওয়াও! তো তাদেরকে আমি ট্রেনিং দিচ্ছি ফ্রিতে। এবং আপনি আরো শুনলে খুশি হবেন, এর মধ্যে আমাদের প্রায় ৩,০০০-এরও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা অন্যদেরকে চাকরি দেয়। এই ৪ লক্ষের মধ্যে প্রায় ৫০,০০০ নারী, এবং উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৩৫০ জন উদ্যোক্তা। এমন এমন ছেলে মেয়ে, এমন এমন হাজার হয়েছে ভাইয়া, আমি কখনো কখনো পারলে আপনাকে শোনাবো, যারা ২ বছর আগেও ৫,০০০ টাকা মাসে রোজগার করতেন না, এখন তারা মাসে ১০ লাখ টাকা, ২০ লাখ টাকা, ৫০ লাখ টাকা সেল করে। এই গল্পগুলো তৈরি হচ্ছে প্রতিদিন, এবং এটা আমাকে এত বেশি স্মাইল দেয়, এত বেশি ঘুমাতে সাহায্য করে, এত বেশি হ্যাপিনেস দেয়, আমি আপনাকে বোঝাতে পারবো না। এবং গত আরেকটা জিনিস, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, আমার মনে হয় এটা আপনাকে আরো বেশি ইন্সপায়ার করবে। আমরা টানা ৯০০ দিন কর্মশালা চালানোর একটা রেকর্ড করলাম, সেই দিন আমরা সেটা উদযাপন করেছি। টানা ৯০০ দিনে একদিনের জন্য আমার এই কর্মশালা বন্ধ ছিল না। সো হাউ, এবং ইটস ফ্রি। এবং এইটা আমাকে ইন্সপায়ার করছে তাদের পরিবর্তন। তো আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি এই টোটাল কর্মযজ্ঞ নিয়ে, এবং এইখানে আপনি আজকে কথা বলছেন তাদের উদ্দেশ্যে। শুনে আসলে খুবই ভালো লাগছিল আপনি যে বিষয়গুলো বলছিলেন। আর আমি কি বলবো, আসলে অনেকটা সৌভাগ্যবান যে আপনি এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনার সাথে এই ব্যাপারে কথা বলতে পারছি। তো আমিও আসলে সেই জন্য খুব খুশি। তো অবশ্যই এটা নিঃসন্দেহে খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। তো যে বিষয়গুলো আপনি বলেছেন তার মধ্যে কিছু জিনিস আসলে আমার খুবই ভালো লেগেছে, যে অনেকেই মনে করে যে
হয় আপনাকে উদ্যোক্তা হতে হবে, না হলে চাকরিজীবী, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা কিন্তু আসলে সত্যি না। কেউ যদি একটু একটু আরেকটু ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করে, আপনাকে একজন ভালো চাকরিজীবী হতে হলে, সফল চাকরিজীবী হতে হলে যে গুণগুলো প্রয়োজন, আপনার একজন উদ্যোক্তা হতে গেলেও সেগুলো প্রয়োজন। এবং আপনি যখন চাকরিতে সফল হতে হতে একটা পর্যায়ে চলে যাবেন, তখন আপনি নিজেও উপলব্ধি করবেন যে আসলে আপনি ঠিক একজন উদ্যোক্তাই হয়ে গেছেন। যেটা আসলে আমার ক্ষেত্রে হয়েছে এবং পরে হয়তো আরও বলার সুযোগ হবে। তো সেই জন্য আসলে যারা চাকরিজীবী বললেই ভাবে যে না, চাকরিজীবী হচ্ছে একটা সীমাবদ্ধ জিনিস, যেখানে হ্যাঁ, এমন হতে পারে যে আপনি যে চাকরিটাই বর্তমানে করছেন সেখানে আপনার যে সুযোগ রয়েছে সেগুলো আপনাকে সীমাবদ্ধতা আপনার জন্য তৈরি করছে। কিন্তু আপনি যদি সঠিক চাকরি খুঁজে পান এবং সঠিক জায়গায় আপনার যে গুণাবলী রয়েছে, শক্তিমত্তাগুলো রয়েছে, সেগুলো আপনি প্রয়োগ করার সুযোগ পান, তাহলে কিন্তু আপনি সেই চাকরির মাধ্যমেও জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। তো কাজে দুটোকে যে ভিন্নভাবে না দেখে, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে একটা বেকারত্ব সমস্যা রয়েছে, তো আমি মনে করি যে সেক্ষেত্রে একজন মানুষকে দুটো দিকই সমানভাবে পর্যালোচনা করে, তারপরে বিবেচনা করে, দুটোরই কিছু আপস অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস আছে, তো সেগুলো বিচার করে তারপরে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা অনেকে না জেনেই সিদ্ধান্ত নেয় চাকরি মানে হচ্ছে এরকম আমি শুনেছি যে কি দাসত্ব বা এরকম একটা কিছু, আর উদ্যোক্তা মানে হচ্ছে নিজেই নিজের মালিক। আসলে কিন্তু জিনিসটা সঠিক না। ইনফ্যাক্ট আমি বলবো যে আমি অনেক উদাহরণ দিতে পারি যেখানে আসলে আপনি উদ্যোক্তা হয়ে আরও বেশি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। যেমন আপনার ইনভেস্টর থাকতে পারে, আপনার তার কথার ব্যতিক্রম আপনি কিছু করতে পারবেন না। অপরদিকে আপনি একটা খুব বড় কোম্পানিতে, খুব একটা বড় অর্গানাইজেশনের দায়িত্বে থাকতে পারেন, যেখানে আপনি হলেন সব কিছুর সব ডিসিশন মেকার। সেখানে আসলে আপনার উপরে কেউ নেই, আপনার উপরে যে আছে তার আপনার উপরে কোনো কন্ট্রোল নেই, বা আপনার উপরে সেভাবে সে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। সে হয়তো আপনার কাছ থেকে গাইডেন্স নিতে পারে বা আপনাকে গাইডেন্স দিতে পারে। কাজে দুদিকে কিন্তু উদাহরণ আছে। তবে আপনি আরও যেটা বলছিলেন যে সততা জিনিসটা খুবই জরুরি। আমরা যদি এবং সেই সততার গুরুত্বটা আরও একভাবে চলে আসে, সেটা হচ্ছে যে আমরা একটা কিন্তু সমাজে বসবাস করি, মানুষ সামাজিক জীব, তাই না? তো যদি আমাদের সমাজে আমার আশেপাশের মানুষগুলো যদি অখুশি থাকে, আমি যতই সফল হই, আমি সুখী হতে পারবো না। আমি এটা গভীরভাবে বিশ্বাস করি এবং এর প্রচুর উদাহরণ আমি দিতে পারবো। ধরুন আমার যে সাইকেলটা আছে, আমি আজকে যে বাইকিং করে আসলাম, আমি যেখানেই গিয়েছি সেখানে সাইকেলটা রেখে আমি হয়তো রেস্টুরেন্টে চলে গেছি, হয়তো লেকে নেমে গেলাম, যেখানে চলে গেছি, কিন্তু আমার সাইকেলটা কিন্তু কেউ চুরি করে নিয়ে যায়নি। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো যদি খুব দুঃখ কষ্টে থাকে, তাদের যদি জীবন খুব অভাবের হয়, তাদের কিন্তু জীবিকার তাগিদে অনেক কিছু করতে হয়, যেটা কিন্তু আমাকেও শেষ পর্যন্ত এসে এফেক্ট করবে, তাই না? হয়তো কেউ আমার সাইকেলের টায়ারটা খুলে নিয়ে গেল, কেউ সিটটা খুলে নিয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাই। যদি আমরা সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর না করতে পারি, তাহলে কিন্তু একজন সফল হয়ে বা দুইজন সফল হয়ে বা 10 জন সফল হয়ে শেষ পর্যন্ত তারাও সুখী হতে পারবে না। শেষ পর্যন্ত তাদেরও কিন্তু সমাজেই বসবাস করতে হয়, তাদেরও কিন্তু গাড়িটা নিয়ে কোথাও এক জায়গায় গিয়ে পার্ক করতে হবে, তারপর ফেরত এসে দেখবে যে তাদের গাড়ির সাইড স্ক্রিন বা উইন্ডো, আপনার গ্লাস, যেটা সাইড গ্লাসটা কেউ খুলে নিয়ে গেছে বা এরকম একটা, তখন কিন্তু সেটা তাকে শেষ পর্যন্ত এফেক্ট করে, তাই না? তো সেই কারণে আসলে এটা খুব জরুরি যে আমরা পুরো সমাজটাকে নিয়েই চিন্তা করি এবং পুরো সমাজের কীভাবে উপরে তুলে নেওয়া যায় সেভাবে চিন্তা করি, শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা না করি। এবং সেই জিনিসটা আপনার চাকরির ক্ষেত্রেও একই জিনিস। আপনি যখন একটা বড় পোস্টে চলে যান, তখন আপনার পুরো যে টিম থাকে বা অর্গানাইজেশন থাকে, তাদের ভালো খারাপ সব কিছু আপনার চিন্তা করতে হবে। উদ্যোক্তা হলেও কিন্তু একই জিনিস। আপনি শুধু নিজের স্বার্থ দেখলে হবে না। আপনি যেমন ধরুন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি বলছি না যে সবাই এমন করে, যে অনেক উদ্যোক্তা চেষ্টা করেন যে কিভাবে করে কোম্পানির ভ্যালুয়েশনটা বাড়ানো যায়। ভ্যালুয়েশনটা বাড়ানোর জন্য দরকার হলে হুট করে অনেক কর্মীকে ছাঁটাই করে দিল, তাই না? তারপর দেখা গেল যে আচ্ছা, একটা আর্টিফিশিয়াল সর্ট অফ লাইক এক্সপেন্স কমানোর একটা স্টেপ নিয়ে তারপরে সে ভ্যালুয়েশন বাড়িয়ে ফেললো বা ইনভেস্টরদেরকে ইমপ্রেস করলো, কিন্তু সে কিন্তু আসলে তার টিমের, অর্গানাইজেশনের বা তার কোম্পানির যে যারা কর্মরত রয়েছে তাদের স্বার্থটা কিন্তু দেখলো না। তো এই কারণে আমার মনে হয় যে এটাও খুব জরুরি যে একজন সফল উদ্যোক্তা বা চাকরিজীবী যাই হোক না কেন, একজন, তার চিন্তা করা উচিত নিজেকে ছাপিয়ে তার দায়িত্বে যত মানুষজন আছে তাদের সবার স্বার্থ দেখা উচিত। সমাজে আমরা যখন বসবাস করি, সবকিছু সততার সাথে করা উচিত। যেমন ধরুন, উদ্যোক্তার ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিতে পারি। আপনি একটা ব্যবসা শুরু করলেন, সেখানে আপনি হয়তো একটা সার্ভিস দিচ্ছেন মানুষদেরকে, কিন্তু আপনাকে যদি বিল ঠিক মতো না পে করে যারা আপনার গ্রাহক আছে, তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনি আটকে যাবেন, তাই না? অনেক সময় দেখা যায় যে অনেকে বলছে হ্যাঁ দিব, কিন্তু শেষ পর্যন্ত বিলটা দিল না। অথবা দেখা গেল যে আপনি ভালো সার্ভিস দিলেন, সে একটা মিথ্যে রিভিউ দিয়ে দিল, যে রিভিউতে সে কোনো কারণে সম্পূর্ণ অযৌক্তিক কারণে একটা খারাপ রিভিউ দিয়ে দিল, আপনার ব্যবসা কিন্তু এফেক্টেড হয়ে গেল। তো গ্রাহকদের সততাও কিন্তু আসলে জরুরি একটা ভালো ব্যবসার সফলতার জন্য। যে গ্রাহকদের যে সততা, সেটাও জরুরি। আবার একইভাবে আপনি হয়তো উদ্যোক্তা হিসাবে আপনার যে
একটা ইকো হচ্ছে। আমি আমি মাইকটা অফ রাখি তাহলে হবে। সরি, থ্যাংক ইউ। তো দেখা গেল যে আপনি একটা আপনার লাইসেন্স দরকার বা একটা স্পেশাল পারমিশন দরকার বা কিছু একটা দরকার, কিন্তু সেটা করতে গিয়ে আপনার দেখা গেল যে আপনি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি সেটা পাচ্ছেন না, তখন আপনার হয়তো ঘুষ দিতে হচ্ছে বা বিশেষ সম্পর্ক মানুষের সাহায্য নিতে হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু শেষ পর্যন্ত একটা খুবই খারাপ প্রভাব ফেলে সমাজের উপরে। কারণ কি, ধরুন দুজন ব্যক্তি আছে, দুজনেই সমান হার্ডওয়ার্ক করছে, দুজনেই সমান যোগ্য, কিন্তু একজনের হয়তো জন্মসূত্রে বা কোনো একভাবে একটা বিশাল বিশেষ কানেকশন রয়েছে, তো সে একটা বিশেষ সুবিধা পেয়ে গেল। তো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ, এটা খারাপ কি, সে তার সুযোগ ব্যবহার করে সে এগিয়ে গেছে, কিন্তু সামগ্রিকভাবে এটা সমাজের জন্য খারাপ। কারণ হচ্ছে যে যে অপর মানুষটা ব্যর্থ হয়ে গেল, সেই ব্যর্থ মানুষটাকে দেখে হয়তো আরও অনেকে আগ্রহ পেত, অনুপ্রেরণা পেত, তাদের মধ্যে একটা ধারণা তৈরি হলো যে না, আমাদের দেশে এটা সম্ভব না, বিশেষ কানেকশন না থাকলে কিছু করা সম্ভব না। তো আপনারা যদি চিন্তা করেন যে দেশে কত 16-17 কোটি মানুষ, সবার তো বিশেষ কানেকশন থাকা সম্ভব না, তাই না? আমরা যদি সামগ্রিকভাবে সবার বেকারত্ব, সবার চাকরি বা সবার উদ্যোক্তা হওয়ার জন্য একটা সুযোগ তৈরি করতে চাই, তাহলে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যেখানে এই বিশেষ সুবিধা বিশেষ মানুষদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে পরবর্তীতে সেটা সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতিকর হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের দেশে আরেকটু যদি নজর দেওয়া যায়। আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা অবশ্যই খুবই প্রশংসার। আমার মনে হয় এর পাশাপাশি আরেকটা উদ্যোগ দরকার, সেটা হচ্ছে যে কিভাবে আমরা উদ্যোক্তাদের জন্য বা সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারি, যেখানে সবকিছু ফেয়ার। আমি বলছি না যে সবকিছু নিখুঁত হবে, কিন্তু আরেকটু বোধহয় উন্নতি করা যায়। আমরা এখন যে অবস্থায় আছি, আমার মনে হয় সেই অবস্থা থেকে জিনিসটা আরেকটু উন্নতি করা যায়। কারণ শেষ পর্যন্ত দেখুন, একটা মানুষ যদি এই ধরনের এই ধরনের এনভায়রনমেন্ট বা পরিবেশের কারণেই হয়তো মানুষ খারাপ কাজ করতে বাধ্য হয়। যেটা আবারও বলছি, শেষ পর্যন্ত যারা হয়তো সেখান থেকে সুবিধা নিচ্ছে আজকে, শেষ পর্যন্ত তারাও কিন্তু সেটার কারণে এফেক্টেড হয়ে যায়। ভাগ্য পরিবর্তন হয়, বিশেষ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা থেকে চলে আরেক দল চলে আসতে পারে, কত কিছু পরিবর্তন হতে পারে। তো আপনি যখন একটা সেফ এনভায়রনমেন্টে যাবেন, আপনি অন্যান্য যে দেশ আছে, অনেক দেশ আছে যেখানে এগুলো নেই, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সেখানে কিন্তু শেষ পর্যন্ত দেশটা কিন্তু সফল হচ্ছে, কারণ হচ্ছে এই ধরনের মানুষেরা সফল হচ্ছে। এবং সেখানে কে ক্ষমতায় আসলো, কার মামা চাচা কি, তাতে কিন্তু কারো কোনো উদ্যোক্তার কোনো যায় আসছে না। এবং শেষ পর্যন্ত কিন্তু সেই কারণে যারা ক্ষমতায় তাদেরও উপকার হচ্ছে, কারণ তাদের জন্য দেশ চালানো সহজ হয়ে যাচ্ছে, তারাও সফল হচ্ছে, সবাই সফল হচ্ছে সামগ্রিকভাবে। কিন্তু আমাদের দেশে হয়তো এক দল মানুষ হয়তো সেই দূরদর্শিতা না থাকার কারণে হয়তো কিছুটা লোভে পড়েই আমি বলবো যে শর্ট টার্ম গেইনের জন্য তারা লং টার্ম নিজেদেরও ক্ষতি করছে, দেশটারও হয়তো উন্নতি হওয়া থেকে কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছে উন্নতি হওয়াতে। তো এই জিনিসটা অনেক কিছু বলে ফেললাম। সঠিক তো বলেছেন আপনি সঠিকভাবে বলেছেন। এবং আমি আপনাকে যেটা আরো আশ্বস্ত করতে চাই, আসলে আমি মূলত তাদেরকে এটা খুবই ইউনিভার্সাল যে আমাদের উদ্যোক্তা হোক আর চাকরি হোক, তাকে উদ্যোক্তা মাইন্ডসেটটা খুব জরুরি। কারণ চাকরিতে সে যদি উদ্যোক্তা মাইন্ডসেটটা অ্যাপ্লাই করতে না পারে, গ্রোথে হেল্প করতে না পারে, সেলসে হেল্প না করতে পারে, লিডারশিপে হেল্প না করতে পারে, কস্ট কন্ট্রোল না করতে পারে, তারও কিন্তু চাকরি থাকবে না। সো জিনিসগুলো কিন্তু সেম। আমরা হয়তো আসলে এক্স্যাক্টলি। আমরা হয়তো নানানভাবে দেখি। একদম সরাসরি আপনার গল্পে চলে যেতে চাই, তারপর আপনার কাছ থেকে কিছু পরামর্শ শুনবো। আপনার ইয়েটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনি সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন, 8 বছর বয়সে বাংলাদেশে ফেরত এসে মণিপুর স্কুলে আপনি পড়েছেন, জি, তারপরে অক্সফোর্ডে পড়েছেন, তারপরে আপনি গ্রাজুয়েশন করেছেন এআইইউবি থেকে। জি, তারপরে আপনি গুগলে চলে যান 2007 সালে সম্ভবত, জি, এবং 2019-এ আপনি গুগলের ডিরেক্টর লেভেলে যান, যিনি জি, বাংলাদেশের প্রথম এবং একমাত্র। এবং ইন্টারেস্টিং যেটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে আপনার লাইফে 10 বছর বয়সে আপনি একটা সার্কিট বানিয়ে দেখিয়েছেন জি। মাকে। দ্যাট ওয়াজ রিয়েলি ইয়োর টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হলো। আপনি যদি একটু বলেন যে এই যে আপনার হ্যাঁ। আজকের অবস্থান, ওই 10 বছর বয়সের ছেলেটা কি আলোটা দেখিয়েছিল? আ আসলে এটা তো বলা খুব কঠিন। কিন্তু আমার মনে হয় যে আপনি ঠিকই ধরেছেন। কারণ ব্যাপার হয় কি, এটা আরেকটা কারণ, যে কারণে আমার মনে হয় যে আমরা আশেপাশে আমি এখন একটা নতুন কালচার দেখি, সেটা হচ্ছে যে অনেকটা তৈরি করে খাইয়ে দেওয়া কালচার বলবো আমি। যেটা হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম ধরিয়ে দেওয়া হয় যে এটা করতে হবে। সেদিনও আমি একটা ভিডিও দেখছিলাম যে সেখানে বলা হচ্ছিল কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে। হচ্ছে এই যে করছি আমি, ফিলার্স থাকতে পারবে না। তারপরে হচ্ছে আপনার অন্যদিকে তাকানো যাবে না। আমি কিন্তু
যথেষ্ট তাকাই, তারপরে হচ্ছে যে আপনার এই যে অঙ্গভঙ্গি করছি, এত নাড়াচাড়া করা, তো এই যে একটা ধরাবাঁধা নিয়ম, আমি বলবো এগুলো ভুল না, কিন্তু আমার মনে হয় যে এইভাবে জিনিসটা শেখা উচিত না, কারণ আমরা সবাই কিন্তু ভিন্ন ভিন্ন, আমরা সবাই ভিন্ন মানুষ। তো আমি ওটা দেখার পরে আমার মধ্যে আসলো যে আচ্ছা, আমি যে ধরনের মানুষদেরকে ফলো করি, যাদেরকে আমার কাছে খুব এন্টারটেইনিং মনে হয়, যাদের কথা আমি এক বিন্দুও মিস করি না, সেরকম কিছু মানুষকে দেখি, তো তারা কি আসলেই সেরকম রবটের মতো করে কিনা? তারা করে না। আমি যেমন অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে খুব শাহরুখ খানকে খুব এন্টারটেইনিং একজন মানুষ মনে হয়। আমি তার মুভি হয়তো এখন আর অতটা দেখা হয় না, কিন্তু আমি ছোটবেলাতে তার যে কথা বলার স্টাইল, অর্থাৎ সে খুব যারা শুনছে অডিয়েন্সকে খুব ধরে রাখতে পারে। আপনি একটু বোর্ড হয়ে যাবেন না তার কথা শুনতে, সে মোটেই বোরিং একজন স্পিকার না। আপনি যদি এখনও তার ভিডিও ইউটিউবে খুলে দেখেন, তার কথায় যথেষ্ট ফিলার্স আছে। সে এদিক ওদিক তাকাচ্ছে চিন্তা করার সময়, সে নানান অঙ্গভঙ্গি করছে, সে খুবই আনঅর্থোডক্স, তাই না? তো সেভাবে আপনি ওই রবটের সাথে যদি তুলনা করেন, অর্থাৎ যে ভিডিওটা আমি দেখলাম সেখানে যে বলা হচ্ছিল নিয়ম, যে প্রেজেন্টেশন করার বা যে স্পিকারদের কিভাবে করা উচিত, তাহলে সে পুরোপুরি জিরো, সে পুরোপুরি ফেল করছে, তাই না? কিন্তু আসলে কিন্তু সে করছে না, তাই না? তো এটাই হচ্ছে মজা জীবনে, যে কোনো কিছুই কোনো নির্দিষ্ট নিয়মে চলে না। আমরা প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন, কার ক্ষেত্রে কি কাজ করবে তাকেই খুঁজে বের করতে হবে। তো সেই ছোটবেলায় যেটা হয়েছিল যে আমি যখন সেই সার্কিটের বইটা পাই, একটা আসলে সায়েন্স ফেয়ার হয়েছিল, সেখানে প্রাইজ হিসাবে ওটা পেয়েছিলাম। তো সেটা পড়ে আমার খুব আগ্রহ লাগে। তো আরেকজনের কাছে জিনিসটা আগ্রহ নাও লেগে থাকতে পারতো, তাই না? যে খুবই স্বাভাবিক, তার মানে এই না যে সে কম মেধাবী বা আমার মধ্যে কোনো স্পেশাল কিছু আছে। আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, তো আমি তখন সেখান থেকে তৈরি করার চেষ্টা করি। তৈরি করতে গিয়ে তারপরে আমার কিছু টুকটাক জিনিস দরকার হয়, তখন আমার মার কাছ থেকে আমি সাহায্য পাই। সেই সাহায্যটাও আমি নাও পেতে পারতাম। তো অনেকগুলো জিনিস কিন্তু একবারে মিলে যাওয়ার কারণে হয়তো আমার পক্ষে সেটা করা সম্ভব হয়েছিল। কাজে এখন এসে যদি আমি একটা নিয়ম তৈরি করে দেই যে 10 বছর বয়সে সবার সার্কিট তৈরি করতে হবে, হবে না, তাই না? এভাবে তো জীবন চলে না। তো আমি সেজন্য যেটা বলি যে সবার চেষ্টা করা উচিত নিজের যে একটা খোলস বা নিজে যা যা করছে সেখান থেকে বেরিয়ে আর কি করা যায়, তাই না? নতুন কিছু চেষ্টা করা, প্রতিদিন নতুন কিছু চেষ্টা করা, বা প্রতিদিন না হলেও অন্তত প্রতি মাসে, বা সবসময় একটা চোখ কান খোলা রাখা, যে নিজেকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে না বেঁধে দেওয়া, বা ওই যে আপনার রুটিন করে দেওয়া, বা যে তৈরি করে খাইয়ে দেওয়া টাইপ, যেটা আমি বললাম যে এরকম একটা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে এই 5টা পয়েন্ট ফলো করতে হবে তাহলেই তুমি সফল। না, এভাবে হয় না জীবন, তাই না? তো যাই হোক, তো যেটা বলছিলাম সেই সার্কিটের কথা, অবশ্যই আমার মনে হয় যে সেটা আমার জীবনে অনেক বড় প্রভাব রেখেছে, কারণ আমি জিনিসটাতে খুবই আগ্রহ পাই। যদি আমি জিনিসটাতে আগ্রহ না পেতাম তাহলে হয়তো সেটার কোনোই প্রভাব পড়তো না আমার জীবনে। তো এই জন্য সবারই খুঁজে দেখা উচিত যে কিসে তারা আগ্রহ পায়। আমি এটা বিশ্বাস করতে পারি না যে একজন মানুষের কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই। অনেকেই বলতে পারে যে আমার কোনো কিছুই ইন্টারেস্টিং লাগে না, আমি খুব বোরিং ফিল করি। তার মানে হয়তো সে আসলে যথেষ্ট জিনিস চেষ্টা করছে না, যথেষ্ট জিনিসে সে নিজের সময় দিচ্ছে না। তো সবার সবকিছু চেষ্টা করে দেখা উচিত। অ্যাবসলিউটলি। না, এবং আমার কাছে মনে হয় আপনি একটা দারুণ একটা এক্সাম্পল, বা আমাদের অনেক সময় আমরা আমাদের যে লিমিটেশনস গুলোর কথা ভাবি, যে আমি একটা বাংলা মিডিয়াম স্কুলে পড়ছি, তারপরে আপনি এরপরে আপনি অক্সফোর্ডে পড়েছেন, তারপরে আপনি অনেক বাংলাদেশের যে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল সেটাতে পড়েছেন, তারপর এআইবিতে পড়েছেন, বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়তে আপনি পড়েছেন, তারপরে আপনি গুগলে মতো একটা জায়গায় গিয়ে চাকরি পেয়ে পেয়ে বা ইন্ডিয়া থেকে তারপরে ক্যালিফোর্নিয়া হয়ে এখন সুইজারল্যান্ডে আছেন হেড অফিসে এবং ডিরেক্টর লেভেলে। এই যে জার্নিটা, এটা তো মানে আমার তো মনে হয় যে ইটস নট নেসেসারি আমি কোথায় পড়তাম কি ছিলাম, আমাদের মধ্যে যে দুর্বলতাটা কাজ করে তরুণদের মধ্যে, যে আমার পক্ষে কি সম্ভব এরকম গুগলের ডিরেক্টর হওয়া, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে। আহ, আপনি তো পেরেছেন, মানে আহ, সবাই কি গুগলের ডিরেক্টর হতে হবে আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে আরো সফলতা বেশি হতে আসলে হবে। দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, আরো বেশি কিছু করা যেতে পারে, নাসাতে যেতে পারে। সো জি। আপনি কি অ্যাডভাইস করবেন তাদের জন্য, আমাদের বাংলাদেশের তরুণদের জন্য? হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। যেমন আমি সেদিন বোধহয় কোথাও একটা, তো আমার আমার ম্যাকবুক প্রো আমি আর কি আমার ল্যাপটপ হিসাবে ব্যবহার করি। তো 2015 যে ভার্সনটা বের হয়েছিল ওটা আমার খুবই প্রিয়। তো আমাদের কাছ থেকে প্রতি 2 বছর পরেই আমরা আপগ্রেড করতে পারি। এখন হয়তো আমি পরিচালক হিসাবে যে কোনো সময় করতে পারি, বাট আগে যেটা ছিল যে 2 বছর পরে একজন যে কোনো ইঞ্জিনিয়ার আপগ্রেড করতে পারে। তো আমার জিনিসটা এত ভালো লাগতো সেই মডেলটা, যে আমি আপগ্রেড করতাম না, আমি জিনিসটা স্কিপ করে যেতাম, যে না আমার এটা এখন 5 বছরের পুরনো হয়ে গেছে, এটা দিয়ে আমি চলবো, কারণ নতুন যে মডেল সেটার কিবোর্ড আমার ভালো লাগে না, আরও নানান জিনিসপত্র আছে। তো তখন শেষ পর্যন্ত
তো এখন আসলে ওটা দিয়ে আর চলছে না, মানে এত 6 বছর 5-6 বছর হয়ে গেছে, তো এখন আমি আপগ্রেড করছি। তো সেটা আমি একটা পোস্ট করেছিলাম যে হ্যাঁ, বিদায়, দ্য বেস্ট ল্যাপটপ এভার মেড, ম্যাকবুক প্রো 2015। তো তখন একজন কমেন্ট করলো যে হ্যাঁ, মধ্যবিত্তের এই সব স্বপ্ন দেখার সময় নেই। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি যেখান থেকে শুরু করেছি তখন আসলে আমার ল্যাপটপ তো দূরে থাকে, একটা ফোন কেনারও পয়সা ছিল না। সেটা হলো সত্যি কথা। আমাদের যে পারিবারিক দুর্ঘটনার কারণে, অর্থনৈতিক দুর্ঘটনার কারণে পড়াশোনার খরচটাই আমার বাবা মা আমাকে দিতে পারেনি, আমার পড়াশোনাই বন্ধ হয়ে গিয়েছিল। তো সো এইভাবে করে চিন্তা করাটা আসলে ঠিক না যে হ্যাঁ, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা উচ্চবিত্ত এরকম কিছু নেই। অবশ্যই সেগুলো থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে যে অবস্থায় থাকি না কেন, যদি আমাদেরকে সেখানেই সীমাবদ্ধ করে রাখি যে না, আমি যা আছি এর চেয়ে বেশি আমার পক্ষে হওয়া সম্ভব না, তাহলে অবশ্যই আপনার পক্ষে কোনো কিছু হওয়া সম্ভব হবে না। কাজে আপনার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করলে হয়তো এখন যে অবস্থায় আছেন তার থেকে আরেকটু ভালো করতে পারবেন। হয়তো কালকে পারবেন না, 1 বছর পরে পারবেন, হয়তো 1 বছর পরে না পারলে 10 বছর পরে পারবেন। আমারও কিন্তু অনেক বছর লেগে গেছে, তাই না? কাজেই কোনো লাইফে কোনো শর্টকাট নেই। আপনার এমন কোনো ফর্মুলা যদি থাকতো যে সেই ফর্মুলা ব্যবহার করলে আপনি 1 বছরের মধ্যেই একদম মধ্যবিত্ত থেকে বা যে কোনো লেভেল থেকে আপনি একদম সুপার সাকসেসফুল হয়ে যাবেন, তাহলে সবাই সেটা করতো, তাই না? তো সেরকম কিছু কিন্তু আসলে নেই। তো তো আপনি যেটা বললেন যে সবসময় চেষ্টা করা উচিত এবং নিজেদেরকে ধরে নেওয়া উচিত না যে না, আমি পারবো না। স্বপ্ন দেখার বিষয়ে আমি যেটা বলবো যে আসলে আমি যে খুব স্বপ্ন দেখতাম তা না। আমি সবসময় শুধু চিন্তা করতাম যে আমি আজকে যা করছি এটাই আমার শেষ না, এর চেয়ে আরও বেশি আমার পক্ষে করা সম্ভব। সো নিজের উপরে বিশ্বাস রাখতাম। এবং আসলে মজার ব্যাপার হচ্ছে যে রিসেন্টলি কোথাও একটা ভিডিওতে দেখছিলাম যে একটু আগে শাহরুখ খানের কথা বলছিলাম, কারণ হচ্ছে যে আমি তার ভিডিও সে কিভাবে কথা বলে সেটা দেখতে গিয়ে যেটা বলছিল যে সে যখন শুরু করে তার কিন্তু অবস্থা একদম শূন্য ছিল। তার কোনো রকম কোনো বাবা মা সেরকম প্রতিষ্ঠিত কেউ ছিল না, তার পরিচিত কেউ ছিল না। তো সে শুধু যে কাজটা করতো, প্রতিদিন নিজেকে নাকি বলতো আয়নার সামনে গিয়ে যে সে একদিন সফল হবে, সে সফল হবে, এবং সেই কথাটা নিজেকে বলতে পারে, সে বিশ্বাস করতো গভীরভাবে যে সে সফল হবে। নিজের সাথে তো আমি কথা বলছি বলা। না যে এক্স্যাক্টলি। তো আপনার সেই বিশ্বাসটা রাখা উচিত যে আমি সেভাবে যে নিজেকে বলতাম প্রতিদিন যে আমি সফল হব সেটা না, কিন্তু আমি সবসময় মনে করতাম যে না, আমি আজকে যেটা করছি এটা হচ্ছে আমার একটা জার্নির একটা অংশ। আমি আজকে এই অবস্থায় আছি, এটা একটা লম্বা পথ, আমি এই পথে হাঁটতে থাকবো এবং ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যেতে পারবো। তো এই বিশ্বাসটা রাখতে হবে যে আমার এখানে যে অবস্থায় আছে না কেন সেটাই তার পথের শেষ না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সেটা হচ্ছে সেই আমি যখন শুরু করি গুগলে, যা আমি বলছি এখন 13-14 বছর আগের কথা, আর এখন জিনিসটা আরও অনেক সহজ, তাই না? এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগে, এখন তখন গুগলের সর্বমোট ইঞ্জিনিয়ারের সংখ্যা ছিল 5,000-এর মতো, এখন হচ্ছে লাখখানেক। এখন প্রতি বছর সম্ভবত 5,000-এর বেশি মানুষকে হায়ার করা হয়। তখন হয়তো প্রতি বছর 500 মানুষকেও হায়ার করা হয়েছিল কিনা আমি জানতাম না, আমি জানি না, চেক করে দেখতে হবে। তো এত সুযোগ যেখানে বেড়ে গিয়েছে সেখানে তো আরও বেশি করে মানুষের বিশ্বাস করা উচিত যে সে আরও বেশি এগিয়ে যেতে পারবে। তো এই আর কি, যে আমার মনে হয় স্বপ্ন এক জিনিস কিন্তু বিশ্বাস আরেক জিনিস। বিশ্বাসটা রাখা উচিত। স্বপ্ন দেখতেই হবে এমন কোনো ধরা বাঁধা নিয়ম নেই, কারণ অনেক সময় হয় কি, আবার বেশি স্বপ্ন দেখে ফেললে ডিপ্রেসড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে আমি স্বপ্ন দেখলাম এই হলাম হচ্ছে এই। তো ওই জন্য আবার আমি ওইভাবে আমি কখনো স্বপ্ন দেখিনি যে আজকে যে পর্যায়ে আছি এই পর্যায়ে আসবো। আমি শুধু বিশ্বাস রাখতাম যে আরও আমি যেতে পারবো। অ্যাবসলিউটলি। না, আপনাকে যেহেতু চমৎকার একটা কথা আসলো, যেহেতু অনেকে আমাদের এখানে টেক গাই আছেন, তারা হয়তো সাহসী করতে পারেন নাই কখনো। আপনি যে ফিগারটা বললেন যে প্রত্যেক বছর 5,000-এর উপরে ইঞ্জিনিয়ার নেওয়া হয়, তারা হয়তো কখনো সাহসী করেন নাই নিজেকে যে আমার ইংরেজি ভালো না, আমার এটা ভালো না, আমি কথা বলতে পারি না, আমার কনফিডেন্স নাই, সো আমি হয়তো গুগলে অ্যাপ্লাই করার মতো সাহসী করেন নাই। তাদের কি ধরনের কম্পিটেন্সি থাকা দরকার বা এই ধরনের জব করার জন্য আপনি যদি একটু গাইড করতেন। হ্যাঁ, তো আমি এই জিনিসটা আমি সবসময় যেটা বলি, সবচেয়ে সহজ যেভাবে চিন্তা করলে, ধরুন আপনি একজন উদ্যোক্তা, আপনার ব্যবসার জন্য আপনি মানুষ খুঁজছেন, সবচেয়ে যোগ্য মানুষদেরকে নিশ্চয়ই আপনি নিতে চাইবেন, তাই না? তো আপনি সবচেয়ে যোগ্য মানুষকে কিভাবে খুঁজে বের করবেন? হয়তো তার সিভিটা দেখবেন, তার রিজিউমেটা দেখবেন যে তার কি যোগ্যতা রয়েছে। তো সেখানে কিন্তু আপনি শুরু করবেন, তাই না? তারপর হয়তো আপনি তার ইন্টারভিউ নেবেন, তারপরে আপনি যাচাই বাছাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন তাকে নেবেন কিনা। যত বড় কোম্পানি হোক, নিয়মকানুন মোটামুটি সেই একই। অর্থাৎ আপনি যদি সেই মাইক্রোসফট হোক, গুগল হোক, অ্যামাজন হোক, ফেসবুক হোক, ওই একই ধরাবাঁধা নিয়ম। আপনার প্রথম হচ্ছে যে একটা রিজিউমে দরকার হবে। তো সেই রিজিউমেটার ক্ষেত্রে আপনি বসে এখন রিজিউমে লিখে ফেললেন, সেটা কিন্তু যথেষ্ট না। আপনার রিজিউমেতে কী লিখলেন সেটাই হচ্ছে মূল বিষয়। তো যারা উৎসাহী তাদের উচিত এভাবে চিন্তা করা যে আমি রিজিউমেতে কী লিখতে পারি যেটা হচ্ছে প্রমাণ করবে যে আমি বাকিদের চেয়ে আরও বেশি যোগ্য। তো হয়তো আপনার সেই প্রমাণগুলো আজকে নেই,
কিন্তু আপনি যদি চিন্তা করা শুরু করেন যে সেই প্রমাণগুলো আমি কিভাবে কালেক্ট করব, তাই না, যে আমার কি কি অ্যাক্টিভিটি করলে আমি সেগুলোতে প্রমাণ করতে পারি যে আমি বাকিদের চেয়ে আরও বেশি যোগ্য, এবং সেগুলো করা শুরু করে দেন। আপনি হয়তো একদিনে আপনার সব কালেক্ট করা সম্ভব হবে না, কিন্তু আপনি যদি এখন হয়তো আন্ডার গ্র্যাজুয়েটে যদি পড়াশোনা করতে থাকেন, ইঞ্জিনিয়ারিং বা যে সাবজেক্টই হোক না কেন, সেখানে যদি ভালো রেজাল্ট করেন, সেখানে যে নানান অ্যাক্টিভিটি হয়, প্রোগ্রামিং কম্পিটিশন, এগুলোতে পার্টিসিপেট করেন, ওপেন সোর্স নিয়ে কাজ করেন, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেন বা যে কোনো একটা অ্যাপ তৈরি করেন যেটার অনেক অ্যাডপশন হয়, বা আপনি যে কোনো কাজ করেন যেটা হচ্ছে আপনাকে একটা রিকগনিশন দেয় যে আপনি একটা যোগ্য মানুষ এই ফিল্ডে, সেই জিনিসটাই কিন্তু শেষ পর্যন্ত আপনার সেই রিজিউমেটাকে অন্য যে আরও যে ক্যান্ডিডেট যারা সাবমিট করছে রিজিউমে তাদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। তারপর হচ্ছে অবশ্যই ইন্টারভিউতে যেতে হবে, আপনার ইন্টারভিউতে প্রমাণ করতে হবে যে আপনি যোগ্য। তো এই প্রসেসটা শুরুর ধাপগুলো কিন্তু সেই একই। সেটা আপনি নিজে একজন উদ্যোক্তা হিসাবে যখন আরেকজনকে হায়ার করতে যাবেন, অথবা আপনি একটা বড় প্রতিষ্ঠানে নিজে চাকরিজীবী হিসাবে যদি আপনি যোগ দিতে চান, তো সেই জন্য সেই রিজিউমে বিল্ডিং প্রসেসটা আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউটলি, এবং নিজের মনের মধ্যে এই কনফিডেন্সটা আনতে হবে যে আমি শুধু বাংলাদেশে নয়, আমি চাইলে ওয়ার্ল্ডেরও একজন এরকম যে কোনো জি, পজিশনে কাজ অবশ্যই। করার যোগ্যতা রাখি, সেই কনফিডেন্সটাও নিজের মধ্যে রাখতে হবে। জাহিদ ভাই, আমার আরেকটা জিনিস জানার খুব আগ্রহ। আমি আপনাকে যখন প্রথম যোগাযোগ করেছিলাম, আপনার সাথে কথা হুম, বলবো, হুম। তখনই ভেবে রেখেছিলাম যে একটা মানুষ, আপনি শুরুতেও বলছিলেন যে আপনি একেবারে ডাউন টু দ্য আর্থ, মানে একটা মানুষ এতটা বিনয়ী, এতটা আহ, এতটা আহ, 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 মানবিক, এবং এতটা মানুষের সঙ্গে চমৎকার করে কথা বলা, এবং আপনি ডেফিনেটলি অনেক সুন্দর করে কথা বলেন। আমি জানি না এই অনেক ধন্যবাদ আপনাকে। আগে থেকে এরকম সুন্দর করে আপনি কথা বলতেন কিনা, বা কবে এই পরিবর্তনটা আসলো আমি জানি না, কিন্তু এত বড় একটা জায়গায় আপনি গেলেন, মার্শাল্লাহ, বাংলাদেশের একটা অহংকার আপনি। এবং আমি দেখেছি আপনি ভীষণ রকমের বিনয়ী। এইটা কি আপনি বাই বর্ন, নাকি আপনি এরকমই, না আপনার চেঞ্জ এসেছে? আমি আসলে আমার মনে হয় আমার বাবা-মার অনেক প্রভাব আছে এটার উপরে অবশ্যই। ওনাদের এই যে আপনি যা বললেন এগুলো আসলে সব ওনাদের ক্রেডিট। আমার ক্রেডিট তেমন কিছুই না। হয়তো তাদের সেই শিক্ষাটা আমি নিতে পেরেছি এতটুকুই। আম তো আমার মনে হয় এই জিনিসগুলো না আসলে সময় লাগে, তাই না? আমি যদি একদিন হঠাৎ করে চিন্তা করতাম যে আমি নিজেকে বদলে ফেলবো, এটা আসলে এত সহজ না। যে জিনিসটা আমি এখনো বলি যে আমার কাছে মনে হয় যে আমার সবচেয়ে বড় সুপার পাওয়ার গুলো যদি কিছু থেকে থাকে, তার একটা হচ্ছে যে আমার আমি গালি দেই না। এই যে একটা জিনিস আমি বলছি, জিনিসটা খুব কত ছোট না? আমি সেই ছোটবেলা থেকে কখনো গালি আমার মুখ থেকে বের হয় না। তো এই জিনিসটা কিন্তু হাই ফাইভ, আমাদের দেশে হাই ফাইভ। আমি আমার লাইফে কোনোদিন কাউকে গাড়ি দেয়নি। তো আপনি আশেপাশে আমি আজ পর্যন্ত কাউকে খুঁজে পাইনি যে এই ছোট্ট জিনিসটা কত সহজ, তাই না? কেউ করতে পারে। তো তখন আমি চিন্তা করি যে আসলে এটার জন্য কি দরকার? আপনার শুধু নিজের উপরে একটা কন্ট্রোল থাকা দরকার। আর তো এর বেশি কিছু তো দরকার না। তাহলে এই সহজ জিনিসটা কেন মানুষ পারে না, তাই না? গালি দিয়ে কি কেউ কখনো কিছু অর্জন করতে পেরেছে? আমার মনে হয় না, তাই না? তো এরকম ছোট জিনিস আমার মনে হয় যে একদিনে তৈরি হয় না। বা যেকোনো আপনি যখন আমি যখন এখন সুইজারল্যান্ডে থাকি, তো আমি এদের সভ্যতা সম্বন্ধে জানার চেষ্টা করি। তো অনেক বছর লেগেছে তাদের এই পর্যায়ে পৌঁছাতে। কিন্তু এখন একটা মজার ব্যাপার হয়, সেটা হচ্ছে যে তারা সেভাবে মিথ্যা বলতে পারে না। খুব অদ্ভুত লাগে আমার। হয়তো একজন কলিগের সাথে একদিন আমরা মানে আমাদের কিছু ওয়ার্ক কাজের বাইরে কিছু অ্যাক্টিভিটি করার সময় তো আমরা একটা গেম খেলছিলাম। তখন আর কি একজন তাকে বলছিল যে হ্যাঁ, তুমি তুমি সত্যটা বলার দরকার নেই। নিছক একটা খেলা, তাই না? সেই খেলার মধ্যেও সে না, কিন্তু সেটা তো কিভাবে, কিন্তু সেটা তো মিথ্যা। তো তখন আমি অবাক হয়ে যাই যে তাদের কাছে এই কনসেপ্টটাই নেই যে আসলে মিথ্যা বলা যাবে। তো যদি আমরা না জানতাম, ছোটবেলা থেকেই যদি আমরা দেখে আসতাম যে না, কেউ মিথ্যা বলে না, তাহলে কিন্তু আমরাও হয়তো মিথ্যা বলতাম না, তাই না? তো যখন আমরা আশেপাশে দেখি যে সবাই মিথ্যা বলছে, সবাই গালি দিচ্ছে, তখন আমাদের কাছে জিনিসটা খুব নর্মাল হয়ে যায় যে হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমিও গালি দিব, আমিও মিথ্যা বলবো, আমিও মানুষের সাথে খারাপ ব্যবহার করব। যেমন এই যে আমাদের ছোটবেলাতে বাসায় কাজের মানুষ যারা ছিল, কখনো আমি তাদেরকে তুই করে বলা তো দূরে থাক, তুমি করেও বলতাম না, আপনি করেই বলতাম। সে আমার চেয়ে বয়সে ছোট হোক বড় হোক কোনো যায় আসে না, কারণ আমার কাছে জিনিসটা হচ্ছে যে সেও তো একজন মানুষ, তাই না? সে কোনোভাবে আমার চেয়ে ছোট না। অথচ আমাদের আমাদের ধর্মেও যদি যাই, আমাদের ধর্মে কিন্তু সব মানুষ সমান। অথচ আমরা যে মানুষগুলো হয়তো দেখা যাচ্ছে নামাজ পড়ছে, রোজা রাখছে, তারাই দেখা যাচ্ছে মিথ্যা কথা বলছে, আবার একদল মানুষকে নিজেদের চেয়ে ছোট ভাবছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছে। তো আসলে জিনিসপত্রগুলো বুঝে যদি করতো মানুষ, তাহলে আমার মনে হয় যেটা হতো না। হয়তো মানুষ ওই রুটিনের মতো যে আছে না, যে ছোটবেলা থেকে যে হ্যাঁ, নামাজ পড়তে মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটাই কিন্তু কেন করছি?
যে একজন আল্লাহ বলে যে একজন সৃষ্টিকর্তা যে আছেন, তিনি যে এই জিনিসগুলো ভালো কাজগুলো করতে বলেছেন, সেগুলো যে বুঝে বুঝে করতে হবে, সেগুলো আমার মনে হয় যে আমরা আমরা চেষ্টা করি না চিন্তা করার। তো হয়তো সেই চিন্তা শক্তিগুলো প্রয়োগ করার চেষ্টা করি, জিনিসগুলো বুঝে করার চেষ্টা করি। আর তারপরেও এটা অবশ্যই আমি বলবো যে আমিও কিন্তু অনেক সময় যেটা হয়, আমাদের প্রত্যেকেরই দুর্বলতা থাকে যে হয়তো খুব কঠিন একটা পরিস্থিতিতে হয়তো মাথা কিছুটা অস্বাভাবিক হয়েই যায়, তাই না? তো ভুল যে হয় না তা না। আমি কখনই আরেকটা যেটা হয় যে অনেকে অনেক সময় ভাবে যে সে হয়তো খুব ফেরেস্তা বা কিছু একটা। আমি খুবই সাধারণ একজন মানুষ, তাই না? আমাদের পক্ষে ফেরেস্তা হওয়ার চেষ্টা করাও উচিত না, এবং আমি চেষ্টাও করি না। কাজে অবশ্যই আমার ভুলভ্রান্তি হয়। আমারও অনেক সময় দেখা যায় যে কিছুটা জেদ চেপে যায়, যে একজন হয়তো খুবই এমন একটা কথা বলছে যেটা একদমই আনরিজনেবল। তো তখন আমি হয়তো জিনিসটা এড়িয়ে যাওয়া উচিত, অনেক সময় এড়িয়ে যাই না। তখন হয়তো একজন আবার আমাকে একটা বন্ধু বা কেউ একজন মেসেজ করে বলল যে ভাইয়া আপনার এই জিনিসটা নিয়ে এত মাথা ঘামানো উচিত না। তখন আমি বললাম আসলে ঠিকই তো, ইউর রাইট, আই শুড নট, ইটস নট ওয়ার্থ মাই টাইম। তো তখন আমিও কিন্তু অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করি, এবং সেই যে শিখে তারপরে বোঝার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা কি ঠিক, এই জিনিসটা কি ভুল। তো এই সময়টা অনেকে দিতে চায় না, যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল, কেন ঠিক কেন ভুল। এত কিছু চিন্তা না করে একটা কিছু দেখলো, একটা কিছু শুনলো, তারপরে হুট করে একটা বিচার বিশ্লেষণ করে দিল। তো এই জিনিসটা হয়তো আরেকটা আরেকটা পার্থক্য, যে আমি একটু সময় নিয়ে চিন্তা করার চেষ্টা করি। অ্যাবসলিউটলি, এবং এটা সবকিছুই আসলে নিজেকে একটু যদি সময় দেওয়া যায়, নিজের সাথে যদি একটু কথা বলা যায়, তখন এইগুলো কারেক্ট করা খুব সহজ হয়ে যায়। আপনি একটু আগে বলছিলেন যে আমারও ভুল হতে পারে। আপনার কি মনে জি। পড়ে এরকম গ্রস কোনো মিস্টেক বা ভুল আপনার হয়েছে, যেটা আপনার এখন মনে হয় যে এটা আমি না করলেও পারতাম? সিরিয়াস কিছু, হ্যাঁ, 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 যেটা অবশ্যই। আপনাকে সেটা হয়েছে, হ্যাঁ, তো আসলে সেরকম বড় মাপের কিছু না। যেটা হয় যে ব্যাডমিন্টন খেলার সময়, তো আমি ব্যাডমিন্টন খেলার সময় আমি আর কি ব্যাডমিন্টন আমি খুবই একটা কি বলবো যে প্যাশন। তো প্যাশন যখন একটু বেশি থাকে, when passion runs high, তখন কিন্তু নিজের উপরে কন্ট্রোলটা একটু কমে যায়। তো হয়ে গেছে যে পার্টনারের সাথে খেলছিলাম। তো সে বারে বারে ভুল করছিল। তো আমি সেটা কাভার করছিলাম। কিন্তু তাকে একটা মানে তাকে একটু আমাকে আরেকটু বেশি স্পেস দিতে বলছিলাম, যে সে আর কি ওই দিন হয়তো কোনো কারণে টায়ার্ড ছিল বা যে কারণে হোক, সে অত ভালো খেলছিল না। কিন্তু সে খুবই মানে কি বলবো যে অ্যারোগ্যান্ট ঠিক বলবো না, যে আর কি সে একটু হয়তো আম, মানে অপরাধবোধ ইনসিকিউর বটে। ইনসিকিউর হ্যাঁ, ফিল করছিল, যে হয়তো যে যে সে পারছে না বা এরকম একটা কিছু। সে আর কি সেই কথা না শুনে সে তারপরও চেষ্টা করে যাচ্ছিল, এবং আমরা শেষ পর্যন্ত হেরে যাই। তো তখন আমি খুব বিরক্ত হয়ে যাই। তো এই জিনিসটা তো পরবর্তীতে আমি খেলা শেষ হয়ে যাওয়ার পর অবভিয়াসলি আমি তাকে বলি যে দেখো কিছু মনে করো না, এটা খেলার সময় হয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা জিনিস। কিন্তু যেটা বললাম যে আমরা সবাই ভুল করব, ভুল করা খুবই স্বাভাবিক। কিন্তু সেই ভুলের পরে আমরা কি করি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি একটু সময় নিয়ে একটু একটু রিফ্লেক্ট করেন যে কি করলাম, এটা কি ঠিক হলো, এটা যদি ভুল হয়ে থাকে, তাহলে সেই মানুষটাকে গিয়ে আমার বলা উচিত যে দেখো এটা ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। তাহলে কিন্তু জিনিসটা খুব সহজেই মিটে যায়, তাই না? তারপরে সে হি ওয়াজ অল গুড অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, রাইট? কিন্তু আমি যদি সেই কাজটা না করতাম, তাই না, তাহলে কিন্তু সেই জিনিসটা সেখানেই রয়ে যেত। হয়তো পরের দিন যখন আমি খেলতে যেতাম, তখন আমাদের মধ্যে একটা ছোট রেষারেষি তৈরি হয়ে যেত। তো সেই জিনিসটা পরে লং টার্মে কন্টিনিউ করতো। তো সেটা আরেকটা জিনিস আমি করার চেষ্টা করি, যখনই এরকম বুঝতে পারি যে একটা ভুল করে ফেলেছি, তো আমি পরবর্তীতে গিয়ে আমি সেই মানুষটাকে বা সেই মানুষদেরকে আমি বলি যে এই জিনিসটা ঠিক হয়নি, এবং সেই জিনিসটা আমাকে কত যে সাহায্য করেছে। সবাই সেই জিনিসটা খুব পজিটিভলি নেয়। যে যখন আমরা ভুল করি, সেক্ষেত্রে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া, এটা মোটেই আমাদেরকে ছোট করে দেয় না। আমি মনে করি যে সেটা আসলে একটা খুবই শক্তিশালী একটা গুণ হতে পারে যে কোনো মানুষের জন্য। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আহ, আপনি জানেন যে বাংলাদেশে যে আমাদের যারা তরুণ, তাদের মধ্যে দুটো জিনিস আমি দেখেছি: ভীষণ মেধাবী তারা এবং ভীষণ স্পন্টেনিয়াস। এবং তারা একটু যদি কাঁধে বা একটু মাথায় হাত রাখা যায় এবং বলা যায়, আমি আমার এই গত 2.5 বছরের 4 লক্ষ মানুষের সঙ্গে মিশে যেটা দেখলাম, তারা জ্বলে উঠতে পারে। কিন্তু আবার এমনও দেখি যে তাদের গাইড করার অভাবে বা নানানভাবে হতাশায় ভোগেন তারা। বা হয়তো আপনি যেটা বললেন যে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেন, এবং সেখানে শর্টকাটের একটা ফর্মুলা সবার মধ্যে একটা কাজ করে, যে শর্টকাটে কিভাবে পাশ করা যায়, শর্টকাটে কিভাবে বড়লোক হওয়া যায়। এরকম কিছু যেটা আমি টোটালি ভেঙে দিয়েছি, যে লাইফে শর্টকাট বলে কিছু নেই। তবু আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি দীর্ঘ অভিজ্ঞতা এবং এই জায়গায় আসা, যে এই ভাবনাগুলো থেকে বিরত থাকার জন্য, যে শর্টকাট বলে আসলে লাইফে কিছু নাই, বা একটু হতাশ হলে কিভাবে আবার দ্রুত, আমার মনে হয়, এবং আমি নিজেও কিন্তু, আপনিও নিশ্চয়ই, প্রত্যেকটা মানুষই নানান কারণে কিন্তু হতাশ হয়।
কিন্তু কতক্ষণ অবশ্যই। রিকভার করতে পারে, ওটা হচ্ছে আসলে টেকনিকটা। সো তাদের উদ্দেশ্যে, তরুণদের উদ্দেশ্যে আপনি এই দুইটা ব্যাপারে, শর্টকাট এবং হতাশা, এই দুইটাকে কাটানোর জন্য আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, তো আসলে সবাই যা বলে একই জিনিস সাধারণত আমি চেষ্টা করি যে আরেকটু যদি উপকারে আসে এরকম কিছু বলতে পারি। তো আমার মনে হয় যে প্রথমেই যদি আমি ধরে নিই যে আমি যেটা সবসময় একটা ইংরেজিতে আমি বলি আমার যারা টিম আছে তাদেরকে যে হোপ ফর দ্য বেস্ট বাট এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট। মানে হচ্ছে যে আমি সবসময় এক্সপেক্ট করতে বলি, আশা করতে বলি যে সবচেয়ে খারাপ যে হওয়া সম্ভব যে কোনো একটা কাজের ফলাফল সেটাই হবে। আশা করব, আমরা হোপ করব যে ভালো হবে। কিন্তু ইফ উই এক্সপেক্ট, আমরা যদি আসলে ধরে নিই যে খারাপ হবে, তাহলে দুটো জিনিস হবে। এটার খুব দুটো মজার জিনিস হচ্ছে, একটা হচ্ছে যে যদি সেটা হয়ও আপনাকে সেটা ডিসঅ্যাপয়েন্ট সেইভাবে করবে না, সেই মাত্রায় করবে না। কারণ আপনি যে না এই খারাপই হওয়ার কথা ছিল, তো আপনি নিজেকে আগে থেকে কিছুটা প্রস্তুত করে রাখবেন। আরেকটা হচ্ছে যে আপনি যে সেই প্রস্তুতির অংশ হিসেবে আপনি হয়তো ইতিমধ্যেই 2 স্টেপ এগিয়ে গিয়েছেন, অর্থাৎ সেই খারাপ হলে কি করতে হবে ফল ব্যাক হিসেবে, ফল ব্যাকআপ সলিউশনটা কি, আপনি হয়তো ইতিমধ্যেই সেটা তৈরি করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ আপনি সেই যে খাদে পড়ে গেলেন, সেই খাদ থেকে বের হওয়ার পথে অলরেডি কিছুটা এগিয়ে গেছেন, কারণ আপনি ধরে নিয়েছিলেন যে আপনার খাদে হয়তো পড়ে যাবেন আপনি। তো আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে যখন সেটা না হয়, যখন ভালোটা হয় যেটা আপনি হোপ করছিলেন, তখন আপনি আরও বেশি আপনার ভালো লাগে। তখন আপনার আরও সেই বেশি ভালো লাগা থেকে আপনি নিজেকে আরও বেশি ইন্সপায়ার করে আপনি আরও বেশি এগিয়ে যেতে পারবেন। যতটুকু হয়তো সেই ভালো ফলাফলের কারণে আপনি আগে খুশি হতেন, তার চেয়ে আরও বেশি খুশি হয়ে আরও বেশি আপনি এগিয়ে যাওয়ার পথে চলে যাবেন। তো সেই জন্য আমার মনে হয় যে এই ছোট্ট নিয়মটা মেনে চলতে পারলে তাহলে অনেক ক্ষেত্রেই যে হতাশ হয়ে যাওয়া বা বিফল হলে তারপরে সে অবস্থায় কি করতে হবে, দিশেহারা হয়ে যাওয়া, সেগুলো অ্যাভয়েড করা সম্ভব। আর দ্বিতীয় আপনি যে জিনিসটা বললেন যে শর্টকাটের ব্যাপারটা, সেটাও সেই একই জিনিস। যদি আমরা ধরে নিই যে জীবনে কোনো শর্টকাট নেই, তাহলে দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে যদি কখনো আপনি কোথাও শর্টকাট পেয়ে যান, ধরুন আপনি লটারির টিকিট কিনেছেন, লটারি জিতে গেছেন, তাই না? কেউ তো জেতে, হয়তো দেখা যাচ্ছে 1 কোটিতে একজন, কিন্তু যে যে জিতলো তার জন্য সেটা একটা বড় ব্যাপার হয়ে গেল, খুব ভালো। আপনি তখন চিন্তা করবেন যে কি করা যায় সেই শর্টকাট যেহেতু আপনি পেয়ে গেছেন। কিন্তু যেহেতু আপনার সেই শর্টকাট পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, আপনার সেটা নিয়ে চিন্তা করা একদমই সময় নষ্ট করা। কাজে আপনার ধরে নেওয়া উচিত যে শর্টকাট জীবনে নেই। তো সেটা আপনি ধরে নিলে তাহলে আপনার সেই চিন্তাগুলোও মাথায় আসবে না। এখন যেটা হয় যে অনেক সময় মানুষ দেখে যে আরেকজনকে সফল হয়ে গেছে, তো তার সম্বন্ধে ভালো মতো না জেনে সে কি করেছে, কতটা কষ্ট করেছে, সেগুলো কিছুই না জেনে তারা ধরে নেয় যে নিশ্চয়ই কোনো শর্টকাট কিছু একটা ছিল, কোনো একটা সিক্রেট সস, কিছু একটা ফর্মুলা কিছু আছে, ওটা যদি কোনোভাবে বের করা যায় তাহলেই আমিও হয়ে যেতে পারবো। কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কোনো কিছু নেই, তাই না? তারা অনেক কষ্ট করেছে, তাদেরকে অনেক চড়াই উচ্চাই আপনি যেটা বলছিলেন পেরিয়ে তারপরে শেষ পর্যন্ত আপনার তাকে সেই পর্যায়ে পৌঁছাতে হয়েছে। তো আপনিও যদি সেভাবে লেগে থাকেন, আপনি যদি চলতে থাকেন আপনার পথে, তাহলে আপনিও সেখানে পৌঁছে যাবেন। কিন্তু যদি আপনি শর্টকাট খুঁজতে থাকেন, তাহলে কিন্তু সেই দীর্ঘ পথে আপনার আর আগানো হবে না। তো তখন যেটা হবে যে আপনি হয়তো 100 বার শর্টকাটের জন্য চেষ্টা করে আপনার সেই দীর্ঘ পথে 100 ধাপ আগানোর পরিবর্তে আপনি সেই একই জায়গাতে থেকে যাবেন, কারণ হচ্ছে যে আপনি শর্টকাটে সেই 100 বারই বিফল হবেন, তাই না? কারণ শর্টকাট তো আসলে নেই। তো তখন আবার সেই হতাশা চলে আসতে পারে। অ্যাবসলিউটলি, এটা মানে এইটার কোনো বিকল্প নাই। আমি আরেকটু একটু পার্সোনাল জায়গায় যেতে চাই। আমার মনে হয় যে আপনি কথাগুলো পাবলিকলি খুব একটা কখনো বলেন নাই। যদি আহ, বলেন, আমার আমার ভালো লাগবে, কারণ আমি আসলে একটু ইনফর্মাল প্রোগ্রাম করতে পছন্দ করি। সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে ভাবি, কিডস, একটু যদি বলেন। সো সো যে জিনিসটা হয় যে আমি অন্য কোথাও হয়তো বলেছি, সেটা হচ্ছে যে আমি প্রাইভেসি, যে কোনো মানুষের প্রাইভেসি, যে তাদের যে রাইট আছে তাদের প্রাইভেসির উপরে, সেটা আমি খুব গভীরভাবে রেসপেক্ট করি। অর্থাৎ আমার বিষয়ে আমি যে কোনো কিছু বলা সেটা হচ্ছে আমার রাইট, কিন্তু যখন আমি আরেকজন মানুষের ব্যাপারে কিছু বলবো সেটা কিন্তু আসলে তখন আর আমার একার রাইট না। তো সেই কারণে আসলে আমি যখন আমি কেউ আমাকে চিনতো না সেভাবে, তখন আমি দেখা যেত যে আরও বেশি শেয়ার করতাম আমার আমার পরিবার বা আমার আশেপাশের যে মানুষ তাদেরকে নিয়ে। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে তাদের তুলনায়, জিনিসটা তো আর ফেয়ার হয় না, তাই না? যে আমি যখন তাদের ব্যাপারে কিছু শেয়ার করছি, তখন আর তারা আমার ব্যাপারে যে শেয়ার করছে সেই একই লেভেলের শেয়ার করা হয় না, তার চেয়ে অনেক বেশি হয়ে যায়। তো সেই জন্য এখন আর সেটা আমার সিদ্ধান্ত থাকতে পারে না। তো এই কারণে আমি সেই তাদের প্রাইভেসির প্রতি
রেসপেক্ট রেখে হচ্ছে আমি সেই জিনিসগুলো আচ্ছা তো এই ক্ষেত্রে আমাকে পরিবর্তন আনতে হয়েছে। এটা কিন্তু আমি দিস ইজ নট মাই ন্যাচারাল মোড অফ অপারেশন। আমি সবসময় আমার পরিবার এবং আশেপাশের মানুষদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি। তো পরবর্তীতে আমি চিন্তা করে দেখলাম যে না আসলে এটা তো আনফেয়ার হয়ে যাবে যদি আমি সেটা করতে থাকি। তো এই জন্য নিজেকে অনেকটা জোর করেই নিজের মধ্যে পরিবর্তন আনতে হয়েছে। তো অসাধারণ, অসাধারণ। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? হ্যাঁ, এটা খুবই কঠিন প্রশ্ন। জানি না, এটা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত মানে এটা সম্বন্ধে শিখতে হবে আর কি। তো সংক্ষেপে বলতে গেলে যেটা বলতে হয় যে আপনি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শেষ পর্যন্ত আরেকজন মানুষের জন্য কেয়ার করা, মানে হচ্ছে যে সে যতই ভুল করুক, যতই তার দোষ ত্রুটি থাকুক, যতই তার সীমাবদ্ধতা থাকুক, এগুলো সব কিছু যদি আপনি আহ, আহ, পেরিয়ে গিয়ে তারপরও সেই মানুষটার জন্য সত্যিকার অর্থেই আপনি কেয়ার করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সেটাই হচ্ছে ভালোবাসা। কারণ সেই সেই পর্যায়ে চলে গেলে না আর কোনো লজিক থাকে না যে কেন আপনি সেই মানুষটার জন্য কেয়ার করুন। সেই মানুষটার দোষ মানে হয়তো আপনি হিসাব করতে গেলে অগণিত ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, যেটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে, তাই না? তো আমরা হয়তো যখন কাজের ক্ষেত্রে কোনো মানুষের সাথে ইন্টারাক্ট করি আমরা কিন্তু হিসাব করি যে আচ্ছা এই মানুষটাকে যোগ্য, যদি যোগ্য হয়, তার ত্রুটি থাকলে ঠিক আছে সেটা আমি না হয় এড়িয়ে যাব, বা যদি কোনোভাবে সম্ভব হয় সেই ত্রুটিটাকে সাপোর্ট করার চেষ্টা করব। কিন্তু যদি কারো দেখা যায় যে এরকম কোনো হিসাবে না মেলে যে হিসাব অনুযায়ী এই মানুষটাকে সাপোর্ট করা উচিত না, বা এই মানুষটা হয়তো যোগ্য না আমার সাপোর্ট, তারপরও আপনি যখন সেই মানুষটাকে সাপোর্ট করবেন এবং যে যত বড় সমস্যায় পড়ুক, সেক্ষেত্রে আপনার যদি আপনার নিজেরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি নিজের সবকিছু স্যাক্রিফাইস করে দিয়েও যদি সেই মানুষটাকে আপনি সাহায্য করার চেষ্টা করেন, তো সেই ক্ষেত্রে আসলে সেটার কারণ একটাই হতে পারে, তাই না? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বাংলাদেশে আসা হয় মানে হ্যাঁ, সমস্যা সবাই। আমি প্রতি বছর আসলে বাংলাদেশে এসেছি এ পর্যন্ত, সেই 2007-এ যখন প্রথম যাই সে তখন থেকে এই বছর আসলে আসা হয়েছিল। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ফেরত চলে আসি। জি। আচ্ছা, আচ্ছা। না, বাংলাদেশকে নিয়ে আপনার কোনো চিন্তা আছে কিনা আপনার আগামী জীবনে, বা আপনি হ্যাঁ, তো নেক্সট কোন বাংলাদেশকে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে যে ২ রকম চিন্তা হয়, তাই না? যে ছোটবেলায় যেটা ছিল যে আমি বাংলাদেশে কিছু একটা করে মানে নিজেকে প্রতিষ্ঠা করার চিন্তা, যে আমি বাংলাদেশে নিজেকে প্রতিষ্ঠা করব। সেক্ষেত্রে আসলে কিছুটা নিজের জন্য চিন্তা করা বলব, তাই না? স্বার্থপর হওয়া যে হ্যাঁ, বাংলাদেশের সুযোগ আছে, আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশে। তো সেই জিনিসটা এখন অনেক বদলে গেছে। আমার মনে হয় যে আমার বাংলাদেশের কাছ থেকে যে নিজের জন্যে কিছু নিয়ে আসতে হবে এমন কিছু আমার প্রয়োজন নেই। সেটা অর্থনৈতিকভাবেই হোক বা যে কোনোভাবেই চিন্তা করি না কেন, বাংলাদেশের কাছ থেকে আমার কোনো কিছু নিয়ে আসতে হবে না। কিন্তু আমার বাংলাদেশের কাছে দায়বদ্ধতা আছে, সেটা হচ্ছে যে আমি যখন সবার কাছে পরিচয় দিই এখানে যে আমি একজন বাংলাদেশি, তো তখন আমার কাছে মনে হয় যে আমি যদি আসলেই বাংলাদেশের জন্য কিছু না করি বা আমাদের বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ না থাকে, আমি বাংলাদেশকে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করছি? তাহলে আমি আসলে একটা মিথ্যে জীবনযাপন করছি, যে আমি বলছি যে আমি বাংলাদেশি কিন্তু আসলে বাংলাদেশের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি চেষ্টা করি যে বাংলাদেশের জন্য যদি কিছু করা যায়, অর্থাৎ আমার বাংলাদেশের কাছ থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার আর নেই। আমি অনেক জীবনে যা কিছু পেয়েছি তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার দেশের কাছে, আমার দেশের মানুষের কাছে। কিন্তু আমার নিজের হয়তো কিছু দেওয়ার আছে, কিন্তু সেক্ষেত্রেও আমি এমন না যে আমি জোর করে চাপিয়ে দেব। আমি কখনোই চিন্তা করি না যে হ্যাঁ আমি একটা বিশেষ কিছু হয়ে গেছি কাজে এখন আমার অবশ্যই কিছু করা সম্ভব। আমি এভাবে চিন্তা করি যে আমার পক্ষ থেকে যতটুকু, আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করব। যদি সেই চেষ্টাটা সফল হয় তাহলে আমার সেই চেষ্টা সার্থক হবে। আর যদি দেখি যে না সেই চেষ্টা আসলে কারো কোনো কাজে আসছে না, তাহলে সেদিন আর আমি হয়তো চেষ্টা করব না। কারণ আমি বিশ্বাস করি যে কোনো কাজের ক্ষেত্রে যে সেই কাজটা আসলে হয় আমার কাজে আসতে হবে, না হলে অন্য কারো কাজে আসতে হবে। যদি কারোই কাজে না আসে তাহলে সেই কাজ আমি কেন করব, তাই না? সেই কাজ করার তো আসলে কোনো মানে থাকতে পারে না। তো সেই জায়গা থেকে আমি এখন আসলে বিশেষ করে গত ৬ মাসে আমি বলবো যে যেটা শুরু করেছি সোশ্যাল মিডিয়াতে, এখন যখন সময় পাই ভিডিও করি বা এখন এই যে লাইভ সেশনে আসি, তো এগুলো আমি করে যাচ্ছি। তো এখন পর্যন্ত ফিডব্যাক খুব পজিটিভ। মানুষজন অনেকেই বলেছেন যে তাদের উপকার হয়েছে, অনেকেই আমাকে মেসেজ পাঠান ভাইয়া পরের ভিডিও কবে আসছে এরকম, বা লাইভে কবে আসবেন। তো সেই জন্য আমার মনে হয় যে না, তাহলে আমার চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত। তো অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো যেহেতু আমি করছি চেষ্টাটা তো ভালোভাবেই করি, এভাবে আমি চিন্তা করি যে কোনো কিছু করলে ভালোভাবে করা উচিত, আর না হলে সেটা করা বাদ দেওয়া উচিত। তো হয়তো আস্তে আস্তে আমার যে এই কাজগুলোতে যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলো আর একটু কাটিয়ে ওঠার চেষ্টা করব। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। আপনি আমাদের
নিজের বলার মতো গল্পের যে শিক্ষার্থীরা এখন আপনাকে দেখছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশের পৃথিবীর প্রায় 50টি দেশ থেকে আমি দেখতে পাচ্ছি ওমান, সিঙ্গাপুর, জার্মানি, দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সারা বাংলাদেশের বিভিন্ন নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ সমস্ত দেশ থেকে লোকজন এই মুহূর্তে দেখছে। তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ আপনার কিছু মন্তব্য বলবেন। তার আগে আমি একটু আমাদের দর্শকদের বলতে চাই, আপনারা হয়তো কেউ কেউ জানেন দিস ইজ লাইফ, দিস ইজ কমিটমেন্ট। এটাও একটা শিক্ষা আমি মনে করি। সেটা হচ্ছে যে আজকে বিকেলে আমার নানার নানার ভাই মারা যান বিকেলবেলা, এবং ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এবং এশারের নামাজের পর গুলশানে তার জানাজা হয়। সেই জানাজা শেষ করে এসে আমি কিন্তু এই লাইভে বসেছি। তো দিস ইজ কমিটমেন্ট। হ্যাঁ, এবং এইভাবে আপনাকে জীবনে সবই করতে হবে। কিন্তু কোনো একটা ঘটনা ঘটেছে বলে এবং ওনারা আমাদের মানে নানার ভাই বলছি আমি, কিন্তু খুবই ক্লোজ, একদম ওনাদের আমার মামাদের সাথে ওঠা বসা, হৃদ্যতা ভয়ানক। আমি হয়তো এখন আবার শেষ করে আবার যাব খোঁজ নিতে। কিন্তু দিস ইজ দ্য কমিটমেন্ট লাইফে। এই জিনিসগুলো যদি আমরা ধরে রাখতে পারি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, তাহলে আমার মনে হয় জীবনে আসলে অনেক কিছু করা সম্ভব। এবং এইগুলা আমি সবসময় একটা কথা বলি যে আমি আমার কমিটমেন্ট রাখার জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি। এই অ্যাটিটিউডটা আপনারা সবাই সবসময় রাখবেন, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সিম্পল স্মুথ হয়ে যাবে। আমাকে হয়তো কেউ কেউ এখন সমালোচনা করতে পারেন যে আপনার নানা মারা গেছে আপনি এটা করছেন। নো, আমি সবই করতে চাচ্ছি, আমি সেটাও করব, আমি এটাও করব, কারণ ওটাও আমার কমিটমেন্ট, এটাও আমার কমিটমেন্ট। জাহিদ ভাই, আপনি যদি সর্বশেষ মন্তব্য আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে করেন। না, আসলে শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। আমার কি বলবো, আসলে এই ধরনের মুহূর্তগুলো আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আসলে জীবনটা কি, তাই না? যে একদিন কিন্তু সবাইকেই চলে যেতে হবে। তো আমরা কি বলবো আসলে ওভাবে হ্যাঁ, আমি আসলে একটু ইমোশনাল মানুষ, অনেক সময় সহজেই ইমোশনাল হয়ে যাই। তো যেমন ধরুন এই যে উদ্যোক্তা বা চাকরিজীবী আমরা যে বলছিলাম, অনেক সময় অনেকে আমাকে বলে যে উদ্যোক্তা হলে তাহলে আপনি একটা কিছু তৈরি করলে সেটা থেকে যাবে, আপনার সন্তান পাবে বা এরকম একটা কিছু। মজার ব্যাপার হলো, আপনি যদি চিন্তা করে দেখেন, শেষ পর্যন্ত কিন্তু আপনি যে জিনিসটা সবচেয়ে বড় জিনিসটা আপনার সন্তান বা আপনার পরিবারের জন্য রেখে যেতে পারবেন, সেটা হচ্ছে যে শিক্ষাটা। তাদেরকে যদি আপনি সেভাবে মানুষ করে যেতে পারেন, তাহলে তারা তাদের মতোই প্রতিষ্ঠিত হতে পারবে। আমার বাবা মার কাছ থেকে কিন্তু আমি কিছুই নিইনি, শুধু শিক্ষা ছাড়া। আর সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। আর হয়তো যদি তারা আমাকে একটা বিশাল কোম্পানি বা ব্যবসার দায়িত্ব দিয়ে যেতেন, কিন্তু আমাকে সেইভাবে শিক্ষা না দিয়ে যেতেন, আমি কিন্তু ব্যর্থ হতাম, বা হয়তো জীবনে এখন যে মানুষ হতে পেরেছি সেই মানুষ আমি হতে পারতাম না। কাজে আমার মনে হয় যে সেই জন্য সেই জিনিসটা মাথায় রাখা উচিত। আমরা যাই করি না কেন, শেষ পর্যন্ত যে জীবন কিন্তু একসময় শেষ হয়ে যাবে, আমাদেরকে চলে যেতে হবে এবং আমরা যা করছি সেগুলোর হিসাব কিন্তু আমাদেরকেই দিতে হবে। আপনি কাউকে ঘুষ দিলেন বা ঘুষ নিলেন বা অসৎ কাজ করলেন, সেগুলো কিন্তু সব হিসাব থেকে যাচ্ছে। সেই হিসাবগুলো কিন্তু আপনি আপনার পরিবারকে দিয়ে যাবেন না, বা তারা কিন্তু দেবে না, আপনাকেই সেই হিসাব দিতে হবে। কাজে আপনি যাই করছেন না কেন, নিজের কথা চিন্তা করে নিজের জায়গা থেকে হিসেব ঠিক রেখে করার চেষ্টা করুন। এবং যদি পরিবারের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই করুন, কিন্তু সাথে সাথে শিক্ষাটাও দেওয়ার চেষ্টা করুন। যে যদি আপনি একজন সফল চাকরিজীবীও হন এবং তাদেরকে ভালো শিক্ষা দিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু তাদের জায়গা থেকে তারাও সফল হতে পারবে। বিল গেটসের কথা চিন্তা করুন। বিল গেটসের সন্তান কি বিল গেটস হয়েছে বা হবে? হয়তো হবে না। স্টিভ জবসের সন্তান কি হয়েছে? হবে না। তো আপনারা কেন চিন্তা করছেন যে তো তারা কিন্তু তাদের জায়গা থেকে সফল হয়েছে এবং তারা এখন চেষ্টা করছে পৃথিবীর জন্য, যে যেমন বিল গেটস এখন যে চেষ্টা করছে, যে নন প্রফিট কাজগুলো করছে। তো সেগুলো থেকেও কিন্তু আমরা শিখতে পারি, তাই না? যে শেষ পর্যন্ত হচ্ছে যে আপনি উদ্যোক্তা হন বা চাকরিজীবী হন, আপনার জায়গা থেকে আপনি আপনার হিসাবগুলো ঠিক রাখুন। আর আপনার পরিবারের জন্য যদি কিছু দেওয়ার থাকে, চেষ্টা করুন তাদেরকে সফল শিক্ষা দিয়ে যান, যাতে তারা সফল হতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে। অর্থনৈতিকভাবে তাদেরকে যদি কিছু আপনি দিয়ে যেতে চান, সেটাও আপনি করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু এই কাজ করতে যাবেন না যে না, আমি অসৎ কাজ করে বা অসৎ উপায়ে একটা বিশাল কিছু করে একটা বিশাল উপকার করে গেলাম তাদের জন্য, এটা আসলে তাদেরকে অনেক সাহায্য করবে। এটা আসলে শেষ পর্যন্ত হয় না। তো যাই হোক, আমি হয়তো এইভাবে শেষে কথা বলতাম না, কিন্তু আসলে যেহেতু এই খবরটা শুনে ভাবলাম যে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা
হয়তো সবার মাথায় রাখা জরুরি যে জীবন একসময় শেষ হয়ে যাবে এবং আমাদের সবাইকেই চলে যেতে হবে। তো আমরা যাই করি না কেন ভালো কাজ করা উচিত এবং অবশ্যই নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত যে আপনি সফল পথে চলে ভালো পথে চলে আপনি সফল হতে পারবেন। আমি কখনো জীবনে কারো কাছ থেকে ঘুষ নেইনি, নেওয়ার প্রয়োজন হয়নি। আমি মোটামুটি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে আমি মনে হয় সফল হতে পেরেছি, কাজেই সফল হওয়া সম্ভব। আমি বিশ্বাস করি যে সবার পক্ষে সেটা সম্ভব। আমার বাবা মাকেও সেটাই করতে দেখে এসেছি আমি। তো সবাই যদি সেই বিশ্বাসটা রাখে আমার মনে হয় যে আমাদের পুরো দেশের জন্যই সেটা সামগ্রিকভাবে একটা কল্যাণ বয়ে আনবে। অ্যাবসলিউটলি। এবং দিন শেষে আসলে সততা বিকল্প নেই, কারণ একজন সৎ মানুষই শুধুমাত্র বুক ফুলিয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারে। এবং এটাই হয়ে আসছে। আমরা হয়তো যাদেরকে দেখছি যে তারা দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু তারা আসলে ভালো নেই, তারা কষ্টে আছে, তারা দুঃখে আছে এবং তারা একসময় হেরে যায়। সো সৎ মানুষরা আলটিমেটলি জয়ী হয়, এটাই মাথায় রাখতে হবে। যাই ভাই, আমি আসলে আজকে এত বেশি এক্সাইটেড আপনাকে পেয়ে, এবং সবকিছু ছাপিয়ে আপনার, যেটা আমি শুরুতেই বলেছি, আপনি একজন অসাধারণ মানুষ, ভীষণ হিউমারাস, এবং আপনি খুবই একজন ভালো মনের মানুষ। আপনার অসাধারণ একটা মন আছে, যেটা মানুষকে ছুঁয়ে যায়, আমাকেও ছুঁয়ে গেছে একইভাবে। ইনশাল্লাহ আমরা আগামীতে একসাথে কাজ করব। আর আগামীতে আপনি যখনই ঢাকায় আসবেন, আমার পক্ষ থেকে অগ্রিম আমন্ত্রণ থাকলো। ইনশাল্লাহ আমরা বসবো কোথাও, কথা বলবো কি করা যায়, কিভাবে আরো কাছাকাছি একসাথে কাজ করা যায়। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, সালাম, ভালোবাসা থাকলো। আপনি দোয়া করবেন আমাদের জন্য, আমরাও যাতে যে কাজটা করছি নিজের বলার মতো গল্প, এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এরকম একটা ঘটনার মাঝেও আপনি যে এসে এই সেশনটা করলেন সবার জন্য, আমি আশা করি যারা দেখছে তাদের যদি কিছুটা হলেও উপকার হয়ে থাকে, তারা যেন আপনার জন্য দোয়া করে, আপনার পরিবারের জন্য দোয়া করে। আর আমিও আমার জায়গা থেকেও আমার কিছুই চাইবার নেই, যদি শুধু মানুষ একটু দোয়া করে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো সবাই ভালো থাকবেন। আর আপনি যেটা বললেন, ইনশাল্লাহ যখন দেশে আসবো, ইনশাল্লাহ আপনার সাথে দেখা করার ইচ্ছা রইল। আর যদি আমার জায়গা থেকে আমার কিছু সাহায্য করার বা কিছু করার থাকে আমি অবশ্যই চেষ্টা করব। আপনার উদ্যোগ খুবই খুবই প্রশংসনীয় এবং আমি আশা করি আপনি আপনার এই উদ্যোগের মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারবেন। সেই জন্য আপনাকে অগ্রিম অভিনন্দন রইল। ভালো থাকবেন। স্যালিউট, স্যালিউট ব্রাদার, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।